যে ফেসবুক লাইভ ফেডারেশন অফ ইউনাইটেড ডক্টরসের পক্ষ থেকে হচ্ছে। আজকে আমাদের বিষয় হচ্ছে কোভিডের টিকা ও প্লাজমা থেরাপি একটি অন্তর্দৃষ্টি। প্লাজমা থেরাপি নিয়ে বলার আগে তার একটা ইতিহাস বলা উচিত বলে মনে হয়। প্লাজমা থেরাপির ইতিহাস প্র্যাকটিক্যালি 100 বছরের পুরনো। সময়তে প্লাজমা থেরাপি বিভিন্ন রোগে হয়েছে, ব্যবহার হয়েছে, কিন্তু এক্ষেত্রে আমাদের প্লাজমা থেরাপির জন্য যেটা কোভিডের জন্য যেটা বলার আর কি, সেইটার ইতিহাস কিন্তু মাত্র 3-4 মাসে। এপ্রিল মাস থেকে মোটামুটি ব্যাপারটা শুরু হয়েছে আইসিএমআর গাইডলাইন মেনে। আর বিভিন্ন ধরনের ট্রায়াল রয়েছে, আইসিএমআর ট্রায়াল, এবং তারা প্রায় 464টি পেশেন্টের ওপরে ট্রায়াল করেছেন। তাছাড়া আমাদের কলকাতাতে যে ট্রায়াল হয়েছে সেটা হচ্ছে প্রায় 80 জনের ওপরে ট্রায়াল, সিএসআইআর এবং আইআইসিবির যে ট্রায়াল সেটা হয়েছে। যাই হোক, আমরা প্লাজমা থেরাপির ট্রায়াল নিয়ে বলার থেকেও যেটা মানুষজন সবথেকে বেশি শুনতে আগ্রহী হবেন বলে মনে হয়, যে কারা প্লাজমা দিতে পারবেন, এইটা নিয়ে আলোচনা করা। প্লাজমা যারা দিতে পারবেন কয়েকটা শর্ত মানতে হবে, নাহলে সেটা হচ্ছে গিয়ে 18 থেকে 55 বছর বয়স হতে হবে, মিনিমাম ওজন হতে হবে 55 কেজি। সমস্ত ছেলেরা প্লাজমা ডোনেট করতে পারবেন এই শর্ত মেনে, কিন্তু করতে পারবেন না বিবাহিত বাচ্চা হয়ে গেছে এরকম মহিলারা। অবিবাহিত এবং বাচ্চা হয়নি যারা, সেরকম মহিলারা করতে পারবেন, কিন্তু যারা বিবাহিত কিন্তু বাচ্চা হয়ে গেছে তারা প্লাজমা ডোনেশন করতে পারবেন না। আর ওজন 55 কেজি আমরা বললাম, সেগুলো তো রয়েছেই। প্লাজমা থেরাপি, প্লাজমা ডোনেশনের জন্য যেটা দরকার, যে অন্তত 1-2 বার তাকে প্লাজমা ডোনেশনের জন্য যেতে হবে। একবার হচ্ছে তাকে তার টেস্ট করানোর জন্য। আগেই আমরা বলেছি যে প্লাজমা ডোনেশন তারাই করতে পারবেন যারা কোভিড আক্রান্ত হয়েছেন, সবাই কিন্তু নয়। যারা কোভিড আক্রান্ত হয়েছেন এবং কোভিড আক্রান্ত হওয়ার পর সম্পূর্ণ সুস্থ হয়েছেন, 28 থেকে 35 দিনের মধ্যে সেই ব্যাপারটা করতে হবে। কিন্তু সবাই যে প্লাজমা থেরাপি, প্লাজমা ডোনেশনের জন্য মানে সবকটা শর্ত মানলেও সবাই যে প্লাজমা ডোনেশন করতে পারবেন তা কিন্তু নয়। তার কারণ রক্তদানের মতনই প্লাজমা ডোনেশন করতে গেলে কিছু কিছু শর্ত পূরণ করতে হবে। যেমন আমরা নর্মালি যেটা জানি, যে রক্তদানের সময় ম্যালেরিয়া, HIV, হেপাটাইটিস বি এরকম ধরনের টেস্ট যেগুলো রয়েছে, পাশাপাশি LFT, অ্যান্টিবডি টাইটার কতখানি তার দাঁড়ালো সেটাও তাকে কিন্তু ফিল আপ করতে হবে, মানে সেই জিনিসটা তাকে করতে হবে। আর সেই জন্যেই এই টেস্টগুলো করার জন্যেই তাকে একবার প্রথমে মেডিকেল কলেজে যাওয়া, গিয়ে তার যে শর্তগুলো আছে সব কটা শর্ত তিনি পূরণ করতে পারলেন কি পারলেন না তার জন্য টেস্ট করতে হবে। আর দ্বিতীয়বার যেতে হবে, ওরা যদি সব শর্ত পূরণ হয়ে যায় তাহলে তিনি
প্লাজমা ডোনেশনের জন্য যাবেন। প্লাজমা ডোনেশনের জন্য কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগবে, এটা মাথায় নিয়ে যেতে হবে। প্রায় 40 থেকে 50 মিনিট মতন সময় প্লাজমা ডোনেশনের জন্য লাগে। প্লাজমা ডোনেশনের জন্য আর একটা জিনিস লাগে, সেটা হচ্ছে যে তার যে শিরা থেকে নেওয়া হবে সেই শিরার যে বেদ বা কতখানি মোটা, সেটা অনেক সময় 18 বছরের বয়স যারা রয়েছে তাদের হয়তো সব কটা শর্ত পূরণ হলো, কিন্তু দেখা গেল কি সে তার যে শিরাটা সেটা এতই সরু সেটা দিয়ে নেওয়া যাচ্ছে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে, হয়তো অন স্পট গিয়ে তাকে ক্যান্সেল হতে পারে। এরকম কয়েকটা শর্ত রয়েছে। দুবার যাতে না যেতে হয় তার জন্য গভর্নমেন্ট কিছু না কিছু পন্থা নিয়েছেন। আগে শুধুমাত্র আমাদের মেডিকেল কলেজেই এই প্লাজমা ডোনেশন হতো, ব্লাড ব্যাঙ্কে ডক্টর প্রসূন ভট্টাচার্যের নেতৃত্বে। এখন প্রায় দার্জিলিং থেকে আলিপুর দার্জিলিং বা এইদিকে মেদিনীপুর পর্যন্ত, একদম উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই বিভিন্ন মেডিকেল কলেজ যা যা রয়েছে সে মেডিকেল কলেজে কিন্তু প্লাজমা ডোনেশনের জন্য হোল ব্লাড নেওয়া হচ্ছে। এটা মাথায় রাখতে হবে। মেডিকেল কলেজে যেটা হয়, ক্যালকাটা মেডিকেল কলেজে শুধুমাত্র প্লাজমাই নেওয়া হয়। ব্যাপারটা কীরকম, রক্তটা পুরোটা আপনার বডি থেকে নেওয়া হলো, কিন্তু তার থেকে যে রক্তের যে কণিকার অংশ, সেই কণিকার অংশটাকে আবার আপনার বডিতে ফিরিয়ে দেওয়া হবে। শুধুমাত্র যে রস অংশটুকু বা প্লাজমা অংশটুকু, সেইটুকুনি শুধুমাত্র তার কাছ থেকে নেওয়া হবে। এ হচ্ছে প্লাজমা যে মেন আমাদের যে উদ্দেশ্য সেটা ছিল। কিন্তু দেখা যাচ্ছে কি যে বিভিন্ন মানুষজন এই দুবার আসার জন্য অনেক সময় আসতে পারেন না বা সময় দিতে পারেন না। তার জন্য বিভিন্ন মেডিকেল কলেজে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে এই প্লাজমা ডোনেশনের জন্য হোল ব্লাড নেওয়া শুরু হয়েছে। অসুবিধা আছে হোল ব্লাডে কিছু। হোল ব্লাডে প্রাইমারি যেহেতু টেস্টগুলো হচ্ছে না, কিছু ক্ষেত্রে হোল ব্লাড নেওয়া সত্ত্বেও হয়তো প্লাজমার জন্য সে জিনিসটা ব্যবহার নাও করা যেতে পারে, এরকম ব্যাপার থাকতে পারে। এটা হচ্ছে একটা মাথায় রাখতে হবে। পরের যেটা বলার সেটা হচ্ছে কারা নিতে পারবেন প্লাজমা। প্লাজমা নিতে গেলে যেটা মাথায় রাখতে হবে যে মানে প্লাজমা নেওয়া মানে আমরা ডাক্তারবাবুরা বললেই তো তবে সাধারণ মানুষ প্লাজমা নেবেন। প্লাজমা মানে থেরাপির জন্য কারা নির্বাচিত হবেন সেটা সম্পূর্ণভাবেই সাধারণ পেশেন্টদের জন্যে দেওয়া নেই। বারংবার এটা বলার যে ডাক্তারবাবুরা সবসময় চান কনসার্ন যিনি ডাক্তারবাবু আছেন তার সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলা। এমন নয় যে কোনো কিছু পাচ্ছি না, একটা প্লাজমা দিয়ে দিলে প্লাজমা থেরাপি শুরু করে দিলাম, দিয়ে তাতে বিরাট ভালো কাজ হলো, সব কিছু কাজ ফেল হয়ে গেছে, তখন একটু প্লাজমা দিয়ে দিলাম। এরকম মেন্টালিটি নিয়ে কিন্তু প্লাজমা থেরাপি করা যাবে না। প্লাজমা দিতে লাগবে সেটা হচ্ছে ডেজ। রোগ ধরা পড়া নর্মালি 7 থেকে 10 দিনের মধ্যে যদি প্লাজমাটা দেওয়া যায় তাহলে কিন্তু কাজ হয়। বিশেষ করে অক্সিজেন রিকোয়ারমেন্ট তার কমে, তার তাড়াতাড়ি ভালো হওয়ার একটা ব্যাপার অবশ্যই রয়েছে। এইগুলো দেখা গেছে। আর এদিক থেকে যেটা বলার যে প্লাজমা যিনি দেবেন, একটা প্লাজমা থেকে প্রায় 2 জনকে আমরা প্লাজমা দিতে পারি, থেরাপির জন্যে দিতে পারি। আর একজন প্লাজমা ডোনার 15 দিন বাদে 2বার প্লাজমা দিতে পারেন। তার মানে দাঁড়ালো কি, একটা মানুষের থেকে যদি কোভিড আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন, হওয়ার পরে তিনি প্লাজমা ডোনেট করলে একটা মানুষের থেকে আমরা প্রায় 4 জনকে প্লাজমা থেরাপির জন্য সেই প্লাজমা ব্যবহার করতে পারি। এমন নয় যে প্লাজমা দিলেই সে একদম চাঙ্গা হয়ে উঠবে, তার কারণ বিভিন্ন ট্রায়াল আপনারা দেখেছেন, আমরা আলোচনা করছিলাম যে এই ট্রায়ালগুলোতে আইসিএমআর ট্রায়ালে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায়নি। কিন্তু সিএসআইআর বা আইআইসিবির যে ট্রায়াল হয়েছে কলকাতার বুকে, তাতে কিন্তু খুব একটা হতাশাব্যঞ্জক আমাদের সে খবর নয়। যদিও অনেক এখনও ট্রায়াল বাকি আছে, ট্রায়ালের অংশ অনেক বাকি রয়েছে,
হুম, সেইটা মাথায় রাখতে হবে। প্লাজমা দেওয়ার পর উম, তাকে দেখতে হবে আইএল6, সিআরপি, যে যা 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 আমাদের সাইটোকাইনেসগুলো আছে। কারণ আমাদের আহ, এই যে বক্তব্য সেটা কিন্তু শুধুমাত্র ডাক্তারবাবুরাই শুনছেন তা নয়, উদ্যোক্তারা আমাকে বারবার বলেছেন যে সাধারণ মানুষের জন্য যাতে বলতে বলতে পারা যায়, সেই জন্য আমরা ডিটেলস একদম মেডিকেল টার্মিনোলজি যতখানি কম ইউজ করা যায় সেরকমভাবে চেষ্টা করছি বলার। এবার প্রশ্ন হচ্ছে যে আমাকে অনেকে প্রশ্ন করেন যে দিতে গিয়ে কোনো কষ্ট হবে না তো, বা দেওয়ার পরে কোনো কষ্ট হবে না তো। প্রথম কথা, যে ছুঁচটা ইউজ করা হয় ছুঁচটা কিন্তু নর্মাল ব্লাড ডোনেশনের যে ছুঁচ তার তুলনাতেও সরু। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রথমেই বলেছি আমি যে কনভালেসেন্ট প্লাজমা সম্পূর্ণ সুস্থ হওয়ার পর তারপর নেওয়া হয়। অতএব মাথায় রাখতে হবে, আপনি যদি সম্পূর্ণ সুস্থ না হন তাহলে কিন্তু আপনি প্লাজমা ডোনেশনের জন্য উপযোগী হবেন না। আপনাকে ফিট হতে হবে প্রথম কথা 28 দিনের মধ্যে, তবেই তার প্লাজমা আমরা নিতে পারবো। আর প্লাজমা ডোনেশন করার সময়টা যদি যেহেতু খুব লেন্দি প্রসেস, খুব অল্প সময় 15 মিনিটের মধ্যে হবে না, সেই জন্যে যেটা বলার যে মানে বেশ কিছুক্ষণ সময় যেহেতু নষ্ট হয়, সেই জন্যে মনটাকে চাঙ্গা রাখার জন্য হয়তো গান শোনা বা যদি সেরকম ধরনের কিছু থাকে সেগুলো রাখলে ভালো লাগে, বা কথাবার্তা বলে যদি প্লাজমা নেওয়া যায় তাহলে খুব ভালো লাগে। এবার যেটা বলার সেটা হচ্ছে রক্তদানের সঙ্গে প্লাজমার সম্পর্ক। যিনি আজকে 16ই সেপ্টেম্বর রক্তদান করেছেন প্লাজমা ডোনেশনের জন্য উপযুক্ত হবেন না আগামী 3 মাসের জন্য। কিন্তু উল্টোটা করা যাবে, প্লাজমা ডোনেশন যিনি আজকে দিয়েছেন তিনি রক্তদান কিন্তু করতে পারবেন 1 মাস পর। এটা বলার আছে, আমি আর একবার বলে রাখি, যিনি প্লাজমা ডোনেশন করেছেন আজকে তিনি 1 মাসের মধ্যে তার রক্তদান করতে পারেন, যদি পুরনো রক্তদানটা এই 1 মাসের মধ্যে এই 3 মাসের মধ্যে না হয়। সেটা একটা। এখানে প্রশ্ন আসবে যে কোভিড আক্রান্ত মানুষজন রক্তদান করতে পারেন কিনা, সেটা অন্য বিতর্কিত বিষয়, কিন্তু নর্মালি এইটা বলার সেটা বলে দিলাম। কিন্তু উল্টোটা যেটা, যে আমি যদি আজকে ব্লাড ডোনেশন করে থাকি 3 মাসের মধ্যে কিন্তু আমাকে আর প্লাজমা ডোনেশন করা যাবে না। আর একখানা যেটা বলার, যে মানুষ প্লাজমা নিয়েছেন, প্লাজমা নিয়ে সুস্থ হয়েছেন, সেই মানুষ কিন্তু প্লাজমা ডোনেশনের জন্য উপযোগী নয়, সেটাও মাথায় রাখতে হবে। এই কয়েকটা কথা আমাদের প্লাজমা থেরাপি বা প্লাজমা ডোনেশনের জন্য বলা। আর একখানা যেটা আমাদের কথা বলতে বলতে বলা যায় আর কি, সেটা যে প্লাজমা থেরাপির যে বিভিন্ন ধরনের ট্রায়াল হয়েছে পৃথিবীতে, আমেরিকাতে হয়েছে প্রায় 35,000 লোকের ওপর, ইসরায়েলের হয়েছে, সব জায়গাতেই কিন্তু খুব একটা খারাপ রেজাল্ট আসেনি। কিছুটা আমাদের আশাপ্রদই রয়েছে, কিন্তু সময় যেহেতু খুব কম আমরা পেয়েছি, বেশি সময় আমরা পাইনি, তাই খারাপ ভালোর ওপরে আমরা কোনো রকম মন্তব্য করতে পারবো না যে প্লাজমা থেরাপি খুব ক্ষতিকারক, বা অনেকে বলেন যে প্লাজমা দেওয়ার পর হয়তো তার ইমিউনোগ্লোবুলিন নর্মাল যে রাইজ করার কথা ছিল সেইটা হয়তো একটু সাপ্রেসড হয়ে যায়, কিন্তু এ ব্যাপারে কোনো রকম তথ্য নেই, অন্তত আমার জানা নেই, আমি পড়াশোনা করে অন্তত পাইনি। অনেকের মত, অনেকে আমাদের সেদিন বিভিন্ন আলোচনাতে বলে থাকেন। আর প্লাজমা থেরাপির উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে নর্মাল যে মানুষ কোভিড আক্রান্ত হচ্ছেন
সাধারণভাবেই তার বডিতে তার বডিতে ইমিউনোগ্লোবুলিন তৈরি হতে শুরু করে দেয় 2 উইকস, মোটামুটি 10 থেকে 14 দিনের মধ্যে। কিন্তু এই 10 থেকে 14 দিনের আগেই যদি পেশেন্টটার শারীরিক অবস্থা খারাপ হয়, সেক্ষেত্রে কিন্তু প্লাজমা থেরাপির মূল্য রয়েছে। আর আবারও বলছি, 7 থেকে 10 দিন বারবার বলার মধ্যে যেটা অন্য একটা বিষয় এসে যায়, সেটা হচ্ছে যে যে টেস্টটা আপনি যদি টেস্ট করতেই দেরি করেন, তাহলে হয় কি ডেজ অনুযায়ী সময়টা অনেকখানি পেছিয়ে যায়। তার মানে কি দাঁড়ালো, মনে করুন আমার আজকে জ্বর হলো, কিন্তু টেস্ট আমি টেস্ট করতে করতে আমার 4-5 দিন পার করে দিলাম। ফলে আমার যে পজিটিভ রেজাল্ট যেদিন এলো, সেটা হচ্ছে প্রায় 5 থেকে 7 দিন পর। এখন এক্ষেত্রে যেটা বলার, এমনিতেই আমাদের 7 দিন পেরিয়ে গেছে, এবার পজিটিভ রেজাল্ট আসার পরে তারও পরে 7 দিন পর যখন আমি প্লাজমা থেরাপির জন্য নির্বাচিত হলাম, যদি কোনো কারণে আমাকে প্লাজমা লাগে, সেক্ষেত্রে কিন্তু প্লাজমা দিয়ে খুব একটা লাভ হয় না। তার কারণ আপনি বুঝতেই পারছেন যে রোগ আক্রান্ত হওয়া থেকে তার কিন্তু এমনিতেই 7-10 দিন 12 দিন পেরিয়ে গেছে, এইটা মাথায় রাখতে হবে। ফলে পেশেন্ট নির্বাচন, রুগী নির্বাচনটা এখানে কিন্তু বিরাট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, যে থেরাপিটা কার ওপর আমি অ্যাপ্লাই করছি। যদি সবার ওপরে আমি অ্যাপ্লাই করতে চাই, অনেক সময় আমাদের বিভিন্ন ডাক্তার বন্ধুরা, যেহেতু আমরা এটা নিয়ে প্রচুর কাজকর্ম করি, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হাওড়া জেলা অংশ এই প্লাজমা ডোনেশন নিয়ে প্রচুর কাজকর্ম করেছে। প্রচুর আমাদের যারা এখনও পর্যন্ত প্রায় 70 জন মানুষ প্লাজমা দিয়েছেন আমাদের মেডিকেল কলেজে, তার প্রায় 1/3 অংশ আমরা হাওড়া বা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে অ্যারেঞ্জ করতে পেরেছি, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করে। এক্ষেত্রে যেটা বলা, যে অনেক সময় অনেক বন্ধু, যেহেতু আমাদের ডাক্তার বন্ধু বা অন্যান্য লোকেরা আমাকে বলেন যে ডাক্তারবাবু আমার এবি পজিটিভ একটা প্লাজমা জোগাড় করে দিন না। জমাই তো পড়েছে আমাদের প্লাজমা মাত্র কয়েকটা, তার মধ্যে থেকে দেওয়া প্রথম কথা টাফ। দ্বিতীয় কথা, এমন নয় যে একটা পেশেন্ট ভেন্টিলেটরে আছে, তাকে ধরে আমি একটু প্লাজমা দিয়ে দিলাম, সে ট্রাক করে লাফিয়ে উঠে বসে পড়লো পরের দিন থেকে। এই কনসেপ্ট কিন্তু রাখা যাবে না। ফলে এই ধরনের যে চাহিদাগুলো আমাদের থাকে আর কি, অনেক সময় আমরা না জেনেই বলে থাকি, তারা হয়তো সেক্ষেত্রে প্লাজমা থেরাপির কিন্তু বিরাট খুব একটা লাভ হয় না। আমরা এতখানি মোটামুটি প্লাজমার থেরাপি এবং প্লাজমা ডোনেশন নিয়ে বলার, এরপরে যেটা আমাদের ইমিউনোগ্লোবুলিন বলতে বলতে যেটা দ্বিতীয় কথা যেটা বলা, ইমিউনোগ্লোবুলিন তৈরি করতে আমাদের দ্বিতীয় উপায় হচ্ছে পন্থা হচ্ছে গিয়ে ভ্যাকসিন। তিনটি উপায় আমি একটু আগে আমাদের প্লাজমা ডোনেশনের, প্লাজমা থেরাপি বা প্লাজমা ডোনেশন নিয়ে যখন আমরা বললাম, তখন আমি নিশ্চয়ই বললাম। সেটা যেটা বলার, যে প্রথম উপায় হচ্ছে নিজেই যতখানি সম্ভব ইমিউনোগ্লোবুলিন তৈরি হওয়ার যে ব্যাপার রয়েছে, সেটা তো নিশ্চয়ই হচ্ছেই। 2 নম্বর পন্থা আমি বললাম যে বাইরে থেকে ইমিউনোগ্লোবুলিন দেওয়া, সেটা এই প্লাজমা ডোনেশনের প্লাজমা থেরাপির মাধ্যমে। তৃতীয় হচ্ছে ভ্যাকসিনের মাধ্যমে, যদি একটা মানুষের মধ্যে অল্প একটু ইনফেকশন করা যায়, সে তার মাধ্যমে ইমিউনোগ্লোবুলিন ন্যাচারালি আবার বডির মধ্যে তৈরি করা যায়, কীভাবে সেটা চেষ্টা করা। দ্বিতীয় অংশ আমাদের বলার যে দ্বিতীয় অংশ, সেটা হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিন বলতে গেলে আমাদের কয়েকটা অঙ্ক মাথায় রাখতে হবে। অঙ্ক কেন বলছি, আমরা আমাদের পূর্ববর্তী বক্তা যারা রয়েছেন, ডক্টর অভিজিৎ দে বলেছেন, ডক্টর
সুবর্ণ গোস্বামী বলেছেন, তাদের বক্তব্যে আমরা দেখেছি, শুনেছি যে আর নট বলে একটা কথা রয়েছে, মানে একটা মানুষ, কোভিড আক্রান্ত মানুষ পরবর্তী কতজনকে আক্রান্ত করতে পারেন, ইনফেক্টিভিটি, সেটা আর নট। আমাদের ভারতবর্ষে সেটা হচ্ছে প্রায় 1.5 থেকে 2.5। যদি ম্যাক্সিমাম 2.5 ধরা যায়, তাহলে সেক্ষেত্রে হার্ড ইমিউনিটি তৈরি হতে গেলে কত পার্সেন্ট মানুষকে আক্রান্ত হতে হবে তার একটা ফর্মুলা রয়েছে, আর নট -1 বাই আর নট, মানে 2.5 -1 বাই 2.5, এটা করলে মোটামুটি 60% আসছে। কিন্তু দেখা গেল, মনে করুন ভ্যাকসিন দিতে গেলে এই একটি ভ্যাকসিনে মনে করুন এফেক্টিভিটি বা এফিকেসি, প্রতিটা ভ্যাকসিনের এফিকেসি আছে, সেই এফিকেসি হচ্ছে ধরে নিন 80% এফিকেসি। তাহলে সেক্ষেত্রে অঙ্ক করে দেখা যাচ্ছে যে যদি কোনো একটা জায়গার 75 জনকে দেওয়া যায়, 75 জনকে দিলে তার 80% মানে হচ্ছে 60। এই 60 জনের মধ্যে যদি ওই প্যাসিভ ইমিউনিটি তৈরি করা যায়, তাহলে সেই জায়গার হার্ড ইমিউনিটি তৈরি হবে। অতএব কোনো একটা জায়গার যদি হার্ড ইমিউনিটি থ্রু ভ্যাকসিন তৈরি করতে হয়, তাহলে আমাদের এইরকম একটা অঙ্কর মাধ্যমে যেতে হয়, যেটা আমাদের পাবলিক হেলথ নিয়ে যারা আমরা কাজকর্ম করি, তারা এই জিনিসটা বলে থাকে। আমরা সবসময়তেই ভ্যাকসিন নিয়ে আলোচনা করলেই প্রথমেই মনে পড়ে যায় আমাদের রাশিয়ার কথা। রাশিয়া শুরু করে দিয়েছে, তাহলে কি আমরা রাশিয়ার ভ্যাকসিন নেবো নাকি ভারতের ভ্যাকসিন নেবো? আমরা জানি যে আমাদের এতে ওই অ্যাস্ট্রাজেনেকা বলে যে কোম্পানি, SII, সেরাম ইনস্টিটিউটের সঙ্গে আমাদের ভারতবর্ষে সে কাজ হচ্ছে একটা। এরকম জাইডাস ক্যাডিলা রয়েছে, এরকম বিভিন্ন কোম্পানি আমাদের ভারতবর্ষ ভ্যাকসিন তৈরি করছে। কবে তারা ভ্যাকসিন আনবেন, কী করবেন, সেটা আমি পরে আলোচনা করছি। আমাদের দিক থেকে যেটা বলার, যে এই সব ভ্যাকসিনগুলো কী করে এত তাড়াতাড়ি চলে আসছে। দীর্ঘদিন ধরে কাজ করতে করতে যেটা দেখা গেছে কি, যারা এই মানে এই ভ্যাকসিন নিয়ে কাজ করেন, তারা এই সার্সকোভ নিয়ে আগেও এরকম কাজকর্ম হয়েছে বলে একটা ব্যাটারিয়া পাইপলাইনে তৈরি ছিল ভ্যাকসিনটা, কিছুটা কাজ এগোনো ছিল, যে জন্যে আজকে এই SARS-CoV-2 বা কোভিডের জন্য যে ভ্যাকসিন, সেটা অনেক তাড়াতাড়ি হয়তো আমাদের বাজারে আসতে চলেছে। সময়ের মানে আমরা যতখানি ভেবেছিলাম অনেক দেরি লাগবে, সে তুলনায় অনেক কম সময় হয়তো সেটা চলে আসছে। কবে আসবে সেটা তো অনেকে প্রশ্ন করেন আমাদেরকে, যে ডাক্তারবাবু ভ্যাকসিনটা কবে আসবে, যেন ভ্যাকসিন আসলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। ভ্যাকসিনের ইনফ্রাস্ট্রাকচার যেমন তৈরি ছিল, সবসময় মাথায় রাখতে হবে তার সাইড এফেক্ট এবং এফিকেসি। সাইড এফেক্ট নিয়ে যেটা বলা, গত কয়েক বছরে যা আমাদের ভ্যাকসিন বাজারে এসেছে, খুব একটা সাইড এফেক্ট কিন্তু নেই। ফলে এই ভ্যাকসিন সম্পর্কে সাইড এফেক্ট নিয়ে বিরাট চিন্তা করার কোনো কারণ আছে বলার, সেটা হচ্ছে ইমিউনোজেনিসিটি। মানে একজনকে একটা ভ্যাকসিন দেওয়ার পর তার ইমিউন রিয়াকশানটা কতখানি বেটার হবে। নর্মালি 4 টাইমস একটা বলা হয় যে, মানে কোনো কিছু বোঝাতে গেলে 4 টাইমস বেশি যদি ইমিউনোগ্লোবুলিন তৈরি হয় আর কি, সেক্ষেত্রে এফিকেসি বলা যেতে পারে। তা প্রতিটা ক্ষেত্রে সেই ধরনের এফিকেসি রয়েছে বলেই বিভিন্ন ধরনের যারা মান নির্ণায়ক সংস্থা, DCGI বলুন বা তারা বলুন, তারা এটা দেখার জন্য রয়েছেন, তারা এগুলো নিশ্চয়ই মেনটেন করছে। আর সেইটা মাথায় রাখতে হবে। 3 নম্বর বলার, যে অনেক সময় আমাদের প্রশ্ন করেন কেউ যে ডাক্তারবাবু আমাদের বাবা মার জন্য যে এই ভ্যাকসিনটা কাজে লাগবে তো। এক্ষেত্রে যেটা বলার, যে কোনো ক্ষেত্রেই বয়সকালে অ্যাক্টিভিটিটা অনেক নর্মালের থেকে কম হয়, ইমিউন রেসপন্সটা অনেক সময় কম হতে পারে। ফলে কি হয়,
হতে পারে যেটা আর কি, যে আগামী দিনে যে ভ্যাকসিন আসতে চলেছে সেই ভ্যাকসিনটা হয়তো বয়সকালে যারা রয়েছে তারা হয়তো অতটা ইমিউন রিয়াকশান না হলেও যেটুকুনি কার্যকরী, যেটা আমি একটু আগে বললাম 4 গুণ, সেইটুকুনি হলেও তাদের কাজটা অন্তত মিটে যাবে, সেটা কিন্তু দেখার আছে। এরপরের প্রশ্ন অনেকেই করেন আমাকে, সেটা হচ্ছে যে কারা পাবেন, কারা পাবেন সেটা নিয়ে একটু প্রথমেই আপনাদেরকে বলা দরকার, সেটা হচ্ছে যে প্রথম লাইনে যারা রয়েছেন তারা হচ্ছেন হেলথ কেয়ার প্রফেশনাল, পুলিশ, সাংবাদিক, এরকম ধরনের লোকেরা যারা কনস্ট্যান্টলি মানুষের সঙ্গে মিশতে তারা বাধ্য হচ্ছেন তাদের প্রফেশনের কারণে। যদি অক্টোবরের শেষে বা নভেম্বরেও যদি আমাদের ভ্যাকসিন চলে আসে, জানি না, আবার কাল পরশু করে শুনছিলাম আরও নাকি দেরি হবে, এখন সেক্ষেত্রে প্রথম দিকে পাবেন কিন্তু এই ধরনের যারা প্রফেশনে আছেন তারা। আর প্রশ্ন যেটা যে কত দাম, কবার দিতে হবে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু অনেকে করে থাকেন। দাম আমরা ওই বিভিন্ন কোম্পানির লোকেদের সঙ্গে কথাবার্তা বলে যেটা জেনেছি সেটা হচ্ছে যে প্রায় মাঝারি দামের মধ্যেই থাকা উচিত, 500 থেকে 1000 টাকার মধ্যে হয়তো দাম হতে পারে সাধারণ মানুষের জন্য। এক্ষেত্রেও সরকারের একটা দায়িত্ব আছে যে সবাইকে যাতে শুধু স্বল্প মূল্যে না, বিনামূল্যে এই ভ্যাকসিনের সরবরাহ করার জন্য। আশা করি সরকার সে দায়িত্ব হাতে তুলে নেবে। তবে সবসময়তেই মানে সরকার যে ইঞ্জেকশন দেন, ভ্যাকসিনগুলো বাইরেও পাওয়া যায়, কেন যাদের হাতে পয়সা কড়ি আছে তারা যদি আর্লি জিনিসটা নিতে চান, সেক্ষেত্রে হয়তো সরকারি নিয়মের মধ্যে না গিয়ে কেউ যদি বাইরে থেকেও নেন তারা সেটা করতে পারেন, কিছু অংশ নিশ্চয়ই বাইরে থেকে দেবে, নিশ্চয়ই সেরকম শেয়ার একটা থাকবে। কিন্তু আমাদের যেটা বলার ডাক্তারবাবুরা, আমরা যেটা বলি যে বেশিরভাগ যারা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত অংশ রয়েছেন, গরিব মানুষ রয়েছেন, তাদের ক্ষেত্রে ভ্যাকসিনটা কিন্তু সরকারেরই দায়িত্ব সেটাকে সবার মধ্যে দিয়ে দেওয়া। আর কবার দিতে হবে এটা নিয়ে প্রচুর মত রয়েছে। এখনও যেহেতু সময় বেশি দিন গড়ায়নি, সেই জন্য যেটা বলার যে আশা করছি একবারই ভ্যাকসিন দিতে হবে। মিউটেশন অনুযায়ী সেটা অনেক পরবর্তী ক্ষেত্রে কী হবে সেটা এক্ষুনি বলা যাচ্ছে না, তার কারণ এই কোভিড-19 ভাইরাসটা প্রচুর নতুন নতুন মিউটেশন করছে, এরকম তথ্য এখনও পর্যন্ত হাতে আসেনি যে খারাপ বিভিন্ন ধরনের স্ট্রেন তার চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। সেক্ষেত্রে কিন্তু এই ভ্যাকসিনের দেওয়ার এফিকেসিটা খুব একটা কাজে আসবে না, তার কারণ প্রতি মুহূর্তে যদি সে ভাইরাস তার চরিত্র বদলাতে থাকে, প্রথমবার যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল সেটা প্রতি বছরে হয়তো পাল্টে যেতে পারে। যেমন আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের ক্ষেত্রে দেখে থাকি, আমরা যারা চেস্ট প্র্যাকটিস করে থাকি, বয়স্ক মানুষ, ডায়াবেটিস, হাইপারটেনসিভ পেশেন্টদের, সিওপিডি পেশেন্টকে আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিয়ে থাকি। তা আমরা দেখেছি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেখবেন আমরা প্রতি বছরে নিতে বলি পেশেন্টদের। বিভিন্ন ধরনের স্ট্রেন তারা নিজেদের মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা, যেহেতু ওটাও একটা আরএনএ ভাইরাস, তো নিজেদের পাল্টায়। এক্ষেত্রে এটাও যেহেতু আরএনএ ভাইরাস, এর একটা চান্স আছে যে মিউটেশন হওয়ার, কিন্তু এখনও পর্যন্ত এই ভাইরাস কিন্তু সেই ভেলকি দেখায়নি যে ক্রমাগত তার চরিত্র পরিবর্তন করছে, তার ভিরুলেন্স বাড়ছে। বরং আমাদের দিক থেকে এটা আসার কথা যে উল্টোটা, মানে ভাইরাসের সাংঘাতিক চরিত্র পরিবর্তন হচ্ছে না বলে আমাদের মধ্যে যে অ্যাসিমটমেটিক অংশ সেটা প্রচুর বেশি পরিমাণে রয়েছে।
আমাদের যেটা বলার যে সেটা সেটা একটা আশা আশাব্যঞ্জক কথা। আর অনেক কথাই বলা রইল, অনেক বললাম হয়তো, বা কিছু হয়তো বাকিও রয়ে যেতে পারে। কিছু প্রশ্ন এর মধ্যে নিয়ে আমরা যেটা ওনারা করেছেন, শ্রোতা বন্ধুরা করেছেন বা দর্শক বন্ধুরা করেছেন। মৌমিতা দাস বলছেন, স্যার, বাট ইফ দ্য পেশেন্ট ইজ মাইল্ড অ্যাফেক্টেড আপ টু 7 days, দেন বিকামস মডারেট টু সিভিয়ার আফটার 10 days, হোয়াট ক্যান বি ডান? আমরা আগেই বললাম যে 7 দিন থেকে 10 দিনের মধ্যে যদি প্লাজমা থেরাপি দেওয়া যায় তাহলে প্লাজমার কাজ নিশ্চয়ই আছে। কিন্তু শুধু তো প্লাজমা থেরাপি একমাত্র উপায় নয়, অন্যান্য অনেক উপায় রয়েছে। প্লাজমা থেরাপিটা একটা ওয়ান অফ দ্য চিকিৎসার একটা অঙ্গ। এখন অনেক অ্যান্টিভাইরাল বেরিয়েছে, স্টেরয়েড রয়েছে, আইভারমেকটিন আছে, HCQS আছে, বিভিন্ন জিনিসপত্র দিলে আমরা তার সঙ্গে লড়ে যাচ্ছি। ভাইরাসটাকে মারবার জন্য স্পেসিফিক ওষুধ রয়েছে, কিন্তু সবার ক্ষেত্রে সমানভাবে যে সব ওষুধ কাজ করবে সেরকম কিন্তু নয়। ফলে হয়েছে কি, সবার মানে জিনিসটা সমানভাবে কাজ হচ্ছে না। আমাদের আজকের বক্তব্যের যেটা প্রধান উদ্দেশ্য ছিল যে প্লাজমা থেরাপি দিয়ে কতখানি আমরা সুস্থ করতে পারছি। আমি আগেও বলেছি, প্লাজমা থেরাপিটা এমন নয় যে কোনো কিছু কাজ হচ্ছে না, একবারে গিয়ে শুধুমাত্র প্লাজমা দিয়ে দিলাম আর তার সব রোগ সেরে গেল, এরকম না। ভাইরাস অ্যাজ এ হোল যে ক্ষতিটা করে সেটা হচ্ছে আমাদের অন্যান্য ইমিউন রিয়াকশানের জন্যে যে নর্মাল যে প্রবলেমগুলো হয় তাতে ঝামেলা অনেক বেশি বাড়ে। মানে আমরা বলতে চাইছি ভাইরাসটাকে মারবার জন্য যেমন আমাদের ওষুধ দরকার, পাশাপাশি ইমিউন রিয়াকশানের জন্যে যে আমাদের ওই সাইটোকাইন সার্জ হয় সেইগুলো বন্ধ করার জন্য ডাক্তারবাবুরা সবসময় প্রতিনিয়ত চেষ্টা করে। তার জন্যই নিউমোনিয়া, অমুক তমুক এসবগুলো হয়ে থাকে। একটা পেশেন্ট ভেন্টিলেটারে আছে, তাকে কিন্তু বিরাট প্লাজমা থেরাপি দিয়ে খুব একটা লাভ হয় না। আর একজন প্রশ্ন করেছেন, আমার 19 দিন হসপিটালে থাকার পর মোট 29 দিন হয়েছে, আমি কি প্লাজমা দিতে পারি? হ্যাঁ, দিতে পারেন আপনি। আমার চাকরির সূত্রে বাইরে যেতে হবে, কোনো অসুবিধা হতে পারে না। আমি আগেই বললাম, আমরা যারা প্লাজমা ডোনেশনের জন্য মেডিকেল কলেজে গেছেন, কারুরই এখনও পর্যন্ত আমরা কোনো দিন দেখিনি তাদের কোনো সমস্যা হয়েছে বা কোনো অসুবিধে হয়েছে দেওয়ার পরে। ফলে আপনি একদম ডট টাইমে পৌঁছে গেছেন, 29 দিন হয়েছে। ইমিডিয়েটলি আপনারা যোগাযোগ করুন হাসপাতালে বা লোকাল কোনো জায়গায় যেখানে সহজে আপনি প্লাজমাটা দিতে পারেন। আর অনেকেই প্রশ্ন করেন যে ভ্যাকসিন স্যার কবে আসতে পারে। এটা নিয়ে তো আমরা খুবই আশাবাদী অবশ্যই, কিন্তু সমস্যা এটা হচ্ছে যে ওষুধ কোম্পানিগুলো কতখানি তাড়াতাড়ি সেটা আনতে পারবে, তাদের বিভিন্ন ধরনের প্রসেস আছে। আমাদের যে ভ্যাকসিন আনার জন্য যে সেই ট্রায়ালগুলো শেষ হবে, খুব তাড়াহুড়ো করে ট্রায়ালগুলো করলেই যে কাজটা খুব ভালো হবে সেটা নয়। প্রতিটা ট্রায়ালের ক্ষেত্রে কিছু কিছু বাধা নিষেধ আছে, সেই বাধা নিষেধগুলো তাহলে খুব একটা সুবিধের হবে না এক্ষেত্রে। ভ্যাকসিন আসার কাছাকাছি যদি সময় আমরা বলি, সেটা হচ্ছে খুব আর্লি হলেও হয়তো নভেম্বর ডিসেম্বর। আগেও বলেছি, প্রথম দিকে পাবেন আমাদের হেলথ কেয়ার প্রফেশনাল যারা রয়েছেন তারা, আমাদের যারা পুলিশ রয়েছেন তারা। ফলে সাধারণ মানুষের জন্য ভ্যাকসিন আস্তে আস্তে কিন্তু প্রায় পরের বছরের মিডল, হয়তো জুন জুলাই মাস হয়ে যাবে। অতএব এর মধ্যে ইমিউনিটি বাড়ানোর জন্য নর্মাল যা রয়েছে সেইগুলো আমাদের মানতে হবে। বা আমরা ডাক্তাররা যে কথাগুলো আপনাদের বলছি, মাস্ক পরুন, সাবান দিয়ে হাত ধুন এবং ডিস্টেন্স মেনটেন করে দুজনের মধ্যে, এই তিনটে জিনিস কনস্ট্যান্টলি করে গেলে তবেই এই রোগের থেকে আমরা যুদ্ধে জিততে পারব। ইমিউনিটি বাড়ানোর জন্য নতুন করে কিছু করার নেই। ইমিউনিটি এমন একটা নয় যে কাল থেকে আমি ভিটামিন সি খেতে শুরু করলাম, ভিটামিন ডি, ই নিয়ে ঝাঁপিয়ে পড়লাম, বি কমপ্লেক্স নিয়ে
এত এত খেতে শুরু করলাম আর পরশু দিন থেকে আমার করোনা হবে না, এরকম ব্যাপার নয়। ইমিউনিটি ছোটোবেলা থেকেই আমাদের একটা অংশ, দেহের অংশ। এটা বাড়ানোর জন্য নতুন করে, করোনার জন্য নতুন করে বাড়াতে গেলে বিরাট খুব একটা লাভ যে আছে বলে অন্তত আমাদের মনে হয় না। যার ইমিউনিটি বেড়ে থাকার সে এমনি এমনি বেড়ে রয়েছে। হয়তো এই 1 মাস 2 মাস একটু ভিটামিন সি খেলাম, ABCD সব কিছু খেয়ে বসে পড়লাম, তাতে ইমিউনিটি বেড়ে গেল, এটা খুব একটা বিজ্ঞানসম্মত নয়। যাই হোক, আমার মনে হয় আমাদের প্রতিটা অংশ আমরা কভার করতে পেরেছি প্লাজমা ডোনেশন, প্লাজমা থেরাপি এবং আমাদের যা ভ্যাকসিন নিয়ে আমাদের যা আগামী দিনে যা যা প্রশ্ন নর্মালি মানুষজন যা করে থাকেন সেই ব্যাপারে আশা করি অনেকেই শুনেছেন। এর মধ্যে তো আর কারুর, আমি বললাম মেডিসিন কী খাবো ইমিউনিটি বাড়ানোর জন্য, সেটা নিয়ে আমি আলোচনা করেছি। এমন কোনো ওষুধ নেই যে ওষুধ খাওয়ার পরপরই একদম টপাটপ ইমিউনিটি বেরোতে শুরু করবে। ওষুধ খেয়ে ইমিউনিটি বিরাট বাড়ে বলে অন্তত আমাদের মনে হয় না। চটজলদি ওষুধ খেয়ে একটু প্রবলেম হচ্ছে, যেহেতু আমি মোবাইল থেকে করছি সেই জন্য একটু সমস্যা হচ্ছে। আশা করি হ্যাঁ, আবার অনেক কিছু আশা করি আপনারা যা যা প্রশ্ন আপনাদের সেটা উত্তর পেয়েছেন। যদি আগামী দিনে কোনো প্রশ্ন থাকে ইনবক্সে করে রাখবেন, আমরা পরবর্তী ক্ষেত্রে উত্তর দেওয়ার চেষ্টা করব। একজন দিয়েছেন ম্যারিড অ্যান্ড উইথ বেবি, হোয়াই নট কনসিডার ফর ডোনার। এটা ব্যাপারে যেটা বলা, আমি বললাম যে মহিলারা দিতে পারবেন না, তার কারণ হচ্ছে যে তাদের কিছু ইমিউন রিয়াকশান হয় যখন পেটে বাচ্চা থাকে সেই সময়তে, সেই জন্যে একটু সমস্যা হয়, ওই জন্যেই তারা দিতে পারবে না। তার জন্য আমার সেই লাং ইঞ্জুরি গল্প আছে, এটা নিয়ে আমরা আর এখানে আলোচনা করে বিরাট লাভ নেই। কিন্তু প্লাজমা ডোনেশনের জন্যে তারা উপযোগী নয়, এটা একটা বড় চ্যাপ্টার। সেটা মানে যেহেতু আমাদের এই আজকের ফেসবুক লাইভ শুধুমাত্র ডাক্তাররা নন, বিভিন্ন মানুষ যারা ডাক্তারি ব্যাপারটা জানেন না, সাধারণ মানুষের জন্যে এই ধরনের ফেসবুক লাইভ আমাদের ফেডারেশন অফ ইউনাইটেড ডক্টরস করছেন, সিরিজ অফ লেকচার। ফলে প্রচুর যে ডাক্তারি জ্ঞান এখানে দেওয়ার সুযোগ আছে, অন্তত আমার তা মনে হয় না। যাই হোক, যদি সংস্থা বা আমাদের যে যারা এটা আয়োজক তারা যদি আমাদের আবার সময় দেন, তাহলে আমরা আরও ভালো করে নতুন করে যদি যা যা আগামী দিনে অ্যাডভান্সমেন্ট হবে এই ব্যাপারে সেটা নিয়ে আলোচনা করার পরে সুযোগ পাব। ধন্যবাদ।